অনেক দিন আগের কথা। উদয়পুর গ্রামে নবীন নামক এক অবস্থাপন্ন কৃষক তার পরিবার সহ সুখে বসবাস করত। সে তার নিজের জমিতে নিজেই চাষ করত। সেই জমি ছিল তার পৈতৃক সম্পত্তি। সে ছিল সৎ, নির্লোভ, কিন্তু তার বউ ছিল অত্যন্ত লোভী। প্রতিদিন কাজের পর চায়ের দোকানে সে তার বন্ধুদের সাথে গল্প করতে যেত। কি ভাই, তোমার কাজ শেষ হলো? অনেক কাজ করতে পারো বাবা তুমি। হ্যাঁ গো ভাই, কত কাজ করছো। সব কথা শেষ হওয়ার পর নবীন তার বাড়িতে ফিরে আসে। উফ, কত খাটাখাটনি হলো আমার। নবীন ক্লান্ত হয়ে তার বাড়ি ফিরল এবং তার স্ত্রী কাবেরীকে ডাকলো। কই গো, কোথায়? জল আনো, হাত মুখ ধুই। যাচ্ছি গো যাচ্ছি। শহরে গিয়েছিলে তুমি ব্যবসার খোঁজে? যাওনি তো? বড় ক্লান্ত, যাওয়া হয়নি আমার। আগে ঘরে ঢুকি, তারপরে সব কিছু বলছি। এই বলে রামু ঘরে ঢুকলো। যদি আমাদের একটা বিশাল বড় বাড়ি হতো। এমন সময় নবীন ঘরে ঢুকলো। গ্রামে আমাদের যে জমিটা আছে, তাতে ফসল ফুলিয়ে আমাদের যথেষ্ট আয় হয়। এইটা আমাদের পৈতৃক সম্পত্তি। তাও তুমি শহরে যাবে? আমার বড় পাকা বাড়ি, ধন সম্পত্তি দরকার। আমি অনেক ক্লান্ত, আমি এখন শুতে চাই। এই বলে নবীন ঘর থেকে বেরিয়ে যায়। আমার আরো টাকা চাই, আরো ধন সম্পত্তি চাই। কই গো, ওঠো, আর কত পড়ে পড়ে ঘুমোবে? তুমি এখনই শহরের উদ্দেশ্যে রওনা দাও, ওঠো। কাল গেলে হতো না? না না, তুমি এখনই যাও। এই বলে কাবেরী বেরিয়ে গেল। শরীরটা বড়ই ক্লান্ত, আর কাবেরী যা শুরু করেছে, তাতে এখনই না বেরিয়ে উপায় নেই। কি যে করবো ভেবেই পাচ্ছি না। এই বলে নবীন শহরের উদ্দেশ্যে রওনা দিল। কাবেরীর বড় লোভ। ভালোই তো গ্রামে আছি, শহরে গিয়ে ব্যবসা করে কি হবে? গ্রামের পরিবেশ ছেড়ে শহর আমার মোটেই ভালো লাগে না। আবার সেই শহরের রাস্তা, কখন যে পৌঁছবো? এত কিসের যে ওর টাকার প্রতি লোভ, বুঝে নে বাপু। এই বলতে বলতে নবীন যখন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ এক সাধু বাবার সাথে তার দেখা হয়। সাধু বাবাকে চেয়ে সে প্রণাম জানায়। প্রণাম গুরুদেব। কি হয়েছে বৎস? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমার বউ বলছে শহরে গিয়ে ব্যবসা করতে। আমি এখন কি করব বলুন? না, তুমি এই গ্রাম ছেড়ে যেও না। তুমি হলে গ্রামের আদর্শ। তোমায় আমি একটি জাদু কলসি দিচ্ছি। এই কলসি নিয়ে যতবার ঝাঁপাবে ততবার স্বর্ণ মুদ্রা পড়বে। তবে প্রতিদিন একসাথে 5 মিনিটের বেশি ঝাঁপানো যাবে না। এতে তোমার দৈহিক আকৃতি হ্রাস পাবে। পুনরবস্থায় আসতে সারাদিন অপেক্ষা করতে হবে। সাধু বাবার কাছে আদেশ পাওয়া মাত্রই সে কয়েকবার বেশ ঝাঁপালো, আর ঝাঁপানোর মাত্রই স্বর্ণমুদ্রা পড়তে লাগলো। নবীন সাধু বাবাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এইবারে কাবেরী খুব খুশি হবে, ওর মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। কাবেরীর সাড়া না পেয়ে সে বাড়ির ভিতর ঢুকে পড়ল। কই গো, শুনছো? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাওনি? কি হলো, এত চেঁচাচ্ছ কেন তুমি? খেতে দাও আমাকে। এরপর নবীন আর কাবেরী একসঙ্গে খেতে বসেছে। হঠাৎ নবীন বলে উঠল, গিন্নি, আজ এক চমৎকার ঘটনা ঘটেছে। কি এমন ঘটেছে শুনি? শহরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় সাধু বাবার সাথে দেখা হলো। ওনাকে সব জানালাম। তিনি আশীর্বাদ হিসেবে এক জাদুই কলসি দিলেন, যেটা হাতে নিয়ে লাফালে সোনা মুদ্রা পড়বে। ও মা, সত্যি বলছো তুমি, নাকি মিথ্যে গল্প শোনাচ্ছ আমাকে? সত্যি সত্যি সত্যি। এমন সময় তাদের মেয়ে মেঘা বাড়ি ঢুকলো। মা, ও মা,
কোথায় তুমি? এই চুপ চুপ, এত চেঁচাচ্ছিস কেন? কেন, কি হয়েছে মা? আস্তে কথা বল। তোর বাবা এক সাধু বাবার কাছ থেকে জাদুর কলসি এনেছে, সেটা থেকে আবার নাকি স্বর্ণ মুদ্রা পড়ে। এরপর সন্ধেবেলায়, এবার দেখো গিন্নি কেমন সোনা মুদ্রা পড়বে। ও মা, সত্যি তো, এ তো সোনা। ও বেশি লোভ করা কিন্তু চলবে না। 5 মিনিটে বেশি ঝাপালে এর ফল কিন্তু অনেক খারাপ হবে, এমনই গুরুদেব বলেছেন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এতেই সন্তুষ্ট। আমি লোভ করব না। এরকম প্রতিদিন যদি 5 মিনিটও কলসি নিয়ে ঝাঁপায় তাহলে তো প্রচুর স্বর্ণ মুদ্রা পড়বে, এভাবে তো আমরা প্রচুর বড় লোক হয়ে যাব। উফ, কি আনন্দ হচ্ছে আমার। সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হলো। এইভাবে 2 মাস পেরিয়ে যায়। নবীনের সেই ছোট্ট বাড়ি এখন বিশাল অট্টালিকাতে পরিণত হয়েছে। সে এখন প্রচুর বড় লোক। সে এত এত বিঘা জমি কিনেছে। তার এখন ব্যবসা রমরমাট। তার সেই পুরনো ঘর এখন বিশাল বড় ঘরে পরিণত। স্বর্ণ মুদ্রায় ভর্তি তার ঘর। এমন সময় তার বউ কাবেরী এসে তাকে বলল, কি গো, এখন তো খুব ব্যস্ত তুমি। হ্যাঁ, এত টাকা করে হিসেব। ও মা, কত বড় ঘর! ওই পুতুলটা কি সুন্দর! এই পুরো ঘরটা আমার। বাহ, কি নরম গদি! এই এই নবীন এত বড় লোক হলো কি করে? আরে তুমি তো ওর বেশি বন্ধু। আমি কে? আরে তুমি, তোমার সাথে তো উঠবো সারাদিন। ও হ্যাঁ, ঠিকই তো বলছে গো, তুমি তোর বেশি ভালো বন্ধু। আরে মা ভালো মা, বন্ধুই তো। আমাকে হ্যাঁ, আম ওই কিনে বলবে। দাও না। সীমা, আরে ও সীমা, কি হলো জানো না যে নবীন এত বড় লোক হয়ে গেছে? কোনো খবর রাখো না? বলতে পারো তো? কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন তুমি? আরে গোটা বাজারে খবর চলে এসছে নবীন এত বড় লোক হয়েছে, তুমি পাশে থাকো, তুমি তাও জানো না? রোহিত তার বাচ্চার সঙ্গে খাটে ঘুমোচ্ছে। এমন সময় সীমা এসে পড়ে। রোহিতকে ডাকতে যাবে, তখন ভাবলো না থাক, ঘুমোচ্ছে মানুষটা, ঘুমুক। পরের দিন সকালবেলায়, শোনো, ঠান্ডা মাথায় ভাবো। আরে আরে আমি আর ঠান্ডা হতে পারছি না। আরে এত চেঁচালে হবে না। ওর কাছ থেকে ছল করে সব কথা আদায় করতে হবে। তুমি ওর বাড়ি যেও। আরে এত বড় বাড়ি, কই রে নবীন, কোথায় গেলি? আয় আয় আয়, কোথায় আছিস দেখি? আরে রোহিত বন্ধু যে, কতদিন পর দেখা, আমাকে ভুলেই গেছিস রে। আরে নবীন, হ্যাঁ এতদিন বাদে, বাবারে, তুই হঠাৎ করে এত সম্পত্তি কোথা থেকে পেলি রে? কি ব্যাপার বল দেখি খুলে। আরে আরে বস বস, আমি তোকে সব বলছি। এরপর নবীন আর রোহিত দুই বন্ধু মিলে গল্প করতে শুরু করলো। এমন সময় নবীনের স্ত্রী কাবেরী তার কাছে এলো। ওই শুনছো, তোমাকে না বাইরে কেউ ডাকতে এসেছে, বুঝলে? ওকে দাঁড়াতে বলো, আমি পরে যাচ্ছি। আরে ওই মানুষটা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। তুমি বলো না ওকে অপেক্ষা করতে, আমি এখন আমার বন্ধুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ করে এই বিরাট দালান, এই রকম সম্পত্তি, কি কারণ আছে বল? এরপর নবীন তার সাথে যা যা ঘটনা ঘটেছে, সে সাধু বাবার কাছে গিয়েছিল, কীভাবে সে সেই কলসি পেল, সে কলসি থেকে স্বর্ণ মুদ্রা পেল, আর আজ তার এই অবস্থা, সব কথা জানালো। এরপর রোহিত নবীনের ঘর থেকে সে জাদুর কলসি নিয়ে বেরিয়ে এলো। আরে শুনো শুনো রোহিত, দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলতে ভুলেই গেছি। 5 মিনিটে বেশি এটা ব্যবহার করা যাবে না, না হলে এর ফল খারাপ হবে। আরে হ্যাঁ হ্যাঁ, সন্ধেবেলাতে এটা আমি ফেরত দিয়ে যাই। বাড়িতে ফিরে রোহিত আর কিচ্ছু দিকে না ভেবে সে জাদুর কলসি ব্যবহার করতে শুরু করলো। আর সে দেখতে থাকলো কেমন করে স্বর্ণ মুদ্রা পড়ে যাচ্ছে। সে তার লোভ সামলাতে পারলো না। ইয়া!
এত স্বর্ণ মুদ্রা একসাথে দেখতে পেয়ে রোহিত নিজেকে সামলাতে পারে না। সে ক্রমাগত ঝাঁপিয়েই যায় যাতে সোনার মুদ্রা পড়তে থাকে। সে 5 মিনিটের কথা ভুলেই গিয়েছিল। এর ফলে তার আকার ক্রমশ ছোট হতে থাকে, যা দেখে তার বউ চিন্তিত হয়ে পড়ে। সীমা এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমন সময় সীমা ঘরে এসে তার বর রোহিতকে খোঁজে। কোথায় গেলে তুমি? কোথায় চলে গেছো? এত সোনা, একসাথে এত সোনা! আমি তোমাকে দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। আছো কোথায় তুমি? এ মা, তোমার এ কি অবস্থা হলো? রোহিত এতটাই ছোট হয়ে গেছে যে তাকে আর দেখা যাচ্ছে না। তবুও সীমা তাকে দেখতে পায় এবং তাকে দেখে কাঁদতে থাকে। এ কি অবস্থা হলো তোমার? আমি এবার কি করব? এবার তো নবীনকে সব জানাতে হবে।